হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখে নাও। ভারতীয় দর্শনে যে বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিতভাবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1299 টাকা। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ দেখো এখানে দেওয়া রয়েছে। হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে তোমাদের, তারপর কি রেকর্ডের ক্লাসেসও তোমরা পেয়ে যাচ্ছ, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি, ভারতীয় দর্শনের পরিচয়, অর্থাৎ ভারতীয় দর্শন বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টি কিন্তু এখানে রয়েছে। তো কি প্রথমে হচ্ছে কি, সুপ্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্য বলা হয়েছে ভারতীয় দর্শনকে। তাহলে কি ভারতীয় দর্শন হলো বিশ্বের অন্যতম সুপ্রাচীন ও বৈচিত্র্যময় চিন্তাধারা। তাহলে কি বিশ্বের অন্যতম সুপ্রাচীন, অর্থাৎ প্রাচীনকালের কথা বলা হয়েছে, সুপ্রাচীন ও বৈচিত্র্যময় চিন্তাধারাই কিন্তু ভারতীয় দর্শন। ঠিক আছে, এটি কেবল তত্ত্বচর্চা নয়, মানব জীবনের চরম লক্ষ্য ও পরিচালনা নির্দেশিকা কিন্তু বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, ভারতীয় দর্শনকে জগৎ জীবন আত্মতত্ত্ব ও কি জ্ঞানার্জনের উপায় অনুসন্ধানে যুগে যুগে ভারতের বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের কিন্তু বিকাশ এখানে ঘটেছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, ইউরোপীয় বনাম ভারতীয় ইতিহাসের কথা এখানে বলা হয়েছে। এখানে কি আছে দেখে নাও তোমরা। অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত মন্তব্য করেছেন যে ইউরোপীয় দর্শনের মতো একরৈখিক ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস ভারতে সম্ভব নয়। তাহলে তিনি কি বলেছেন, যে আমাদের যে ইউরোপ যে এখানে বলেছে, যে তিনি বলেছেন অর্থাৎ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বলেছেন যে ইউরোপীয় দর্শনের মতো একরৈখিক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস কিন্তু ভারতে কিন্তু গঠন করা সম্ভব নয়। তাই কিন্তু ভারতের ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস রচনার চেয়ে সুদৃঢ় অতীতে গড়ে ওঠা গুরু শিষ্য কেন্দ্রিক সম্প্রদায় ঐতিহ্যমুখ যে শিক্ষা ব্যবস্থা এর কিন্তু ভূমিকা পালন করেছে, অর্থাৎ বিশেষভাবে ভূমিকা পালন করেছে। তাহলে দেখো ভারতীয় দর্শনের যে ধারণা এটা, এবং কি ইউরোপীয় বনাম ভারতীয় ইতিহাস নিয়েও কিন্তু একটি সংক্ষিপ্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি রয়েছে, যে বিষয়টি রয়েছে, দার্শনিক সম্প্রদায়ের মূল দুটি ভাগ রয়েছে। তাহলে মূল ভাগের মধ্যে হচ্ছে, অর্থাৎ ভারতীয় দর্শন যে সম্প্রদায় এর কিন্তু দুটি ভাগ রয়েছে। কি কি রয়েছে দেখো এখানে আমরা দেখে নিই। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আস্তিক দর্শন, আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে আস্তিক দর্শন বলতে কি বোঝানো হয়েছে, আস্তিক দর্শন যাকে বলা হয় কি বেদ প্রমাণে বিশ্বাসী। এরা কিন্তু বেদের প্রমাণ, অর্থাৎ বেদে যা কিছু আছে তাই হচ্ছে চরম সত্য বলে তারা মনে করেন। ঠিক আছে, যে সকল সম্প্রদায় বৈদিক গ্রন্থ ও বেদ সংহিতার অভ্রান্ত প্রামাণ্য স্বীকার করে তাদের আস্তিক দর্শন বলা হয়ে যায়। অর্থাৎ কি যে সম্প্রদায় বেদের ওপর ভিত্তি করে কিন্তু বেদকে কিন্তু বিশ্বাস করে, অর্থাৎ তারা মনে করে যে বেদে যা কিছু লেখা আছে তা কিন্তু সত্য, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু কি বলা হয়, আস্তিক দর্শন বলা হয়, আস্তিক বলা হয়। এটি প্রধানত 6টি শাখায় বিভক্ত থাকে, যাকে একযোগে কিন্তু স্বরদর্শন বলা হয়। অর্থাৎ কি এটা কিন্তু কি 6টি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে 6টি শাখায় কিন্তু একে বিভক্ত করা হয়ে থাকে। একে একসঙ্গে কি বলা হয়, স্বরদর্শন বলা হয়ে থাকে। যেমন কি ন্যায়, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা এবং কি বেদান্তের কথা এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে। তারপরে কি নাস্তিক দর্শন, আস্তিক মানে হচ্ছে কি বেদের উপর বিশ্বাসী, নাস্তিক হচ্ছে বেদ প্রামাণ্য অস্বীকারী, অর্থাৎ বেদের যে প্রমাণগুলি রয়েছে বেদে সেই প্রমাণকে কিন্তু অস্বীকার করে, একে নাস্তিকগণ। ঠিক আছে, যে সকল সম্প্রদায় বেদের প্রামাণ্য তা কর্তৃত্বকে স্বীকার করেন, অর্থাৎ বেদের প্রমাণকে কিন্তু স্বীকার করে না, তাদের কিন্তু নাস্তিক দর্শন বলা হয়। প্রধান নাস্তিক সম্প্রদায় সমূহের কথা যদি বলতে যাই তাহলে কি চার্বাক দর্শন, জৈন দর্শন এবং কি বৌদ্ধ দর্শনের কথা বলা হয়েছে, যারা কিন্তু বেদকে কিন্তু বেদের যে প্রমাণগুলি রয়েছে সেটাকে কিন্তু বিশ্বাস করেনি। ঠিক আছে,
এরপরে যে স্বরদর্শন, এই স্বরদর্শন নিয়ে কিন্তু আলোচনা করব আমরা। দেখো প্রথমে যে বিষয়টি আমরা পড়লাম দুটি ভাগের মধ্যে, সেটা ছিল কি আস্তিক দর্শন। আস্তিক দর্শনে কিন্তু স্বরদর্শনের কথা বলা হয়েছে। কি বলেছে এখানে? প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রবক্তা কে ছিল? মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় দর্শনের প্রধান প্রবক্তা ছিল। তারপরে যুক্তিশাস্ত্র, প্রমাণতত্ত্ব এবং বস্তুনিষ্ঠ বিচার পদ্ধতির উপর প্রতিষ্ঠিত ছিল এই ন্যায় দর্শন। এটি কি ছিল? এটি সত্য অর্জনের জন্য 4টি প্রমাণ স্বীকার করেছিল, বা হচ্ছে কি 4টি প্রমাণ স্বীকার করে। তারপরে কি রয়েছে? বৈশেষিক দর্শন। প্রবক্তাকে মহর্ষি কানাদ বা হচ্ছে কনাদ যাকে বলা হয়েছে মহর্ষি কনাদ। জড়জগতের পরমাণুবাদ ও পদার্থ শ্রেণীবিন্যাসের জন্য বিখ্যাত হচ্ছে মহর্ষি কনাদ। ঠিক আছে, এটি সৃষ্টি ও পদার্থের বস্তু সত্তাকে কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ করে। তৃতীয় যেটি রয়েছে স্বরদর্শনের মধ্যে সেটা হচ্ছে কি প্রবক্তা হচ্ছে মহর্ষি কপিল। সাংখ্য দর্শনের হচ্ছে প্রবক্তাকে মহর্ষি কপিল। ঠিক আছে, প্রাচীনতম দ্বৈতবাদী দর্শন হচ্ছে এই সাংখ্য দর্শন। বিশ্ব চরাচরকে অর্থাৎ পুরুষ, চেতনা শক্তি ও প্রকৃতি অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির ক্রিয়া হিসেবে কিন্তু ব্যাখ্যা করে সাংখ্য দর্শনে। চতুর্থ দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি যোগ দর্শন, যেটা আমরা আগেও পড়েছি। যোগ দর্শনে কি প্রধান হচ্ছে প্রবক্তাকে মহর্ষি পতঞ্জলিকে কিন্তু এখানে যোগ দর্শনের মূল প্রবক্তা হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। চিত্তবৃত্তি নিরোধ ও শারীরিক মানসিক অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার জন্য তিনি কিন্তু অষ্টাঙ্গ যোগ প্রদর্শন করেন। ঠিক আছে, অর্থাৎ কি তিনি কিন্তু কি করেন? তিনি কিন্তু এই যে 8টি পদ বা অষ্টাঙ্গ যোগ এটিকে কিন্তু প্রদর্শন করে থাকেন কে? মহর্ষি পতঞ্জলি। তারপরে 5 নম্বরে হচ্ছে মীমাংসা অর্থাৎ পূর্ব। এর কিন্তু প্রবক্তা, মীমাংসার প্রবক্তা কে রয়েছে? মহর্ষি জৈমিনী, যাকে বলা হয় জৈমিনী ঋষি। ঠিক আছে, বৈদিক যাগযজ্ঞ, কর্মপদ্ধতি ও মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা ও ধর্মানুশীলনের দিক নির্দেশ কিন্তু প্রদান করে কে? মহর্ষি জৈমিনী মীমাংসার ক্ষেত্রে। তারপরে কি বেদান্ত। বেদান্ত কথার অর্থ হচ্ছে কি উত্তর। ঠিক আছে, ও এর প্রবক্তাকে বেদান্তের হচ্ছে বাদরায়ণ ব্যাসদেব। বাদরায়ণ ব্যাসদেবকে কিন্তু বেদান্তের প্রবক্তা বলা হয়েছে। কি বলেছে? উপনিষদের পরম জ্ঞান তত্ত্ব, ব্রহ্ম ও আত্মার অভেদতা অর্থাৎ অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করে এই বেদান্ত। ঠিক আছে, তারপরে হচ্ছে নাস্তিক দর্শন, বিভিন্ন সম্প্রদায় সমূহ নিয়ে কিন্তু এখন আলোচনা করব। কোন কোন সম্প্রদায় সমূহ রয়েছে? চারবাক দর্শন রয়েছে, তারপর কি জৈন দর্শন রয়েছে এবং কি বৌদ্ধ দর্শন কিন্তু এখানে রয়েছে। তাহলে কি দেখো চারবাক দর্শন যে রয়েছে, এই চারবাক দর্শনের বৈশিষ্ট্যর কথা যদি বলতে যাই তাহলে কি পরম জড়বাদী ও প্রত্যক্ষ প্রমাণবাদী হচ্ছে চারবাক দর্শন। পরলোক বা আত্মা না মেনে কেবল ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ ইহলৌকিক সুখকেই মূল বলে বিবেচনা করেছেন। অর্থাৎ চারবাক দর্শনে কি বলা হয়েছে? এই লোকে যে আমরা জন্মগ্রহণ করেছি এই লোকের সুখই হচ্ছে সমস্ত কিছুর মূল বিন্দু। ঠিক আছে, তাহলে কি বলেছে? একে পরম জড়বাদী ও প্রত্যক্ষ প্রমাণবাদী কিন্তু বলা হয় চারবাক দর্শনকে। তারপরে কি জৈন দর্শন, এর মূল প্রবক্তাকে মহাবীর ও তীর্থঙ্কর। ঠিক আছে, মহাবীর ও এখানে কি বলেছে? তীর্থঙ্কর গণকে কিন্তু জৈন দর্শনের মূল প্রবক্তা বলা হয়েছে। কঠোর অহিংসা, আত্মসংযম, অনেকান্তবাদ এবং কি স্যাদ্দাস দর্শনের কিন্তু ওপর এটি প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ কি জৈন দর্শন প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে রয়েছে বৌদ্ধ দর্শন, যেটাকে কিন্তু নাস্তিক দর্শন বলা হয়। তিনি কিন্তু কি করতেন? বেদের প্রমাণকে কিন্তু স্বীকার করতো না বৌদ্ধ দর্শন। তেমনি কিন্তু জৈন দর্শনও বেদকে বিশ্বাস করতো না এবং চারবাক দর্শনও বেদকে বিশ্বাস করতো না। ঠিক আছে, তাহলে বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে গৌতম বুদ্ধ, যেটা আমরা বারবার পড়ছি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার একটি বিষয়। তারপরে কি বলেছে? 4 আর্য সত্য অর্থাৎ আর্য সত্য চতুষ্টয় যাকে বলা হয়। তারপরে কি বলা হয়েছে এখানে? অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছে, এটা কিন্তু তোমরা স্কিপ করে যাও। 4টি আর্য সত্য, তারপরে কি অষ্টাঙ্গিক মার্গ, ক্ষণিকবাদ ও নির্বাণ লাভের পথ প্রদর্শক হিসেবে কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু আমরা অনেক রকম বিষয় আমরা দেখতে পারি। তারপরে কি রয়েছে? জ্ঞান তত্ত্ব ও অনুসন্ধানের মূল ধারার কথা যদি বলতে যাই তাহলে প্রথমে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন অর্থাৎ কি প্রমাণ। প্রতিটি সম্প্রদায় জ্ঞান আহরণের নির্দিষ্ট মাধ্যম স্বীকার করে, যেমন কি প্রত্যক্ষ জ্ঞান, অনুমান, তারপরে কি শব্দ প্রমাণের কথা যেটাকে আমরা বলে থাকি। তারপরে কি দুঃখের নিরোধ, অর্থাৎ চারবাক ব্যতীত প্রায় সকল সম্প্রদায় অর্থাৎ চারবাক দর্শন ব্যতীত প্রায় সকল সম্প্রদায় কিন্তু মানব জীবনের ত্রিপাদ দুঃখ নিরসন ও মোক্ষ অর্জনকে পরম সিদ্ধি মনে করেন। অর্থাৎ চারবাক দার্শনিকরা যে রয়েছে তারা কিন্তু একমাত্র মানেননি, তাছাড়া কিন্তু প্রায় সমস্ত রকম কিন্তু দার্শনিকগণই কিন্তু মেনেছিলেন।
তারপরে হচ্ছে কর্মবাদ ও পুনর্জন্ম, অর্থাৎ কি কৃতকর্মের ফল ভোগ ও আত্মিক ক্রমবিকাশের ধারণা কি সিংহভাগ দর্শনে কিন্তু বিশ্বাসী ছিল। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো। লাস্ট পর্যায়ে অর্থাৎ উপসংহারে কি রয়েছে, আধুনিক জীবনে ভারতীয় দর্শনের কথা বলা হয়েছে। অর্থাৎ আধুনিক জীবনে ভারতীয় দর্শনের ক্ষেত্রে কোন কোন বিষয় রয়েছে সেটাকে এখানে বলেছে। মানসিক সুস্থতার কথা প্রথমে বলেছে, কি বলেছে যে যোগ অনুশীলনের মাধ্যমে আধুনিক জীবনে মানসিক স্থিরতা ও মানসিক চাপ কমানোর দিক নির্দেশ করে। তারপর কি নৈতিক মূল্যবোধ যেমন কি অহিংসা, সত্য ও পরিচ্ছন্ন চিন্তাধারা কি সমাজের সৎ নাগরিক গঠনে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাহলে কি আধুনিক জীবনে ভারতীয় দর্শনে কিন্তু প্রভাব রয়েছে, এটা বলবো না যে প্রভাব নেই, ভারতীয় দর্শনে কিন্তু প্রচুর প্রভাব রয়েছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র তোমাদের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে চিন্তার স্বাধীনতা। কি বলেছে, যুক্তিবাদ ও বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজস্ব চিন্তা প্রকাশের স্বাধীনতা দান করে চিন্তার স্বাধীনতা। তাহলে আজকে যে আমার আলোচনার বিষয় ছিল এটা আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।